আমরা মেয়েরা তো সব সময় অন্যের জন্য বাঁচি, অন্যের কথা চিন্তা ভাবনা করি, স্বামী, সন্তান, সংসার এসবের ভাবনা ভাবতে ভাবতে কখনো কিন্তু নিজের কথা ভাবি না। কিছু সময় নিজেকে একটু স্বার্থপর হতে হয়, অপরের কথা বাদ দিয়ে কিছু সময় নিজের কথা চিন্তা ভাবনা করতে হয়। দেখো, এই যে আমরা এত সবার কথা চিন্তা ভাবনা করি, পরিবারের সবাইকে খুশি করার চেষ্টা করি, কিন্তু কতজন আমাদের খুশিকে মূল্য দেয়, আমাদের ইচ্ছেকে কতজন মূল্য দেয়? আর এসব নিয়ে দিন শেষে কিন্তু আমাদের মনটা ভারাক্রান্তও হয়। আমাদের মনে হয় যে দিনের শেষে কেউ যদি আমাদের একটু খুশির খবরটা নিত, কিংবা কেউ যদি আমাদের চাওয়া পাওয়ার মূল্য দিত, তাহলে আমরা হয়তো এই সংসারটাতে আরও নিজেকে উজাড় করে দিতে পারতাম। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। শুরুতেই আগে অগোছালো আলনাটাকে আমি গুছিয়ে রাখলাম। সত্যি কথা বলতে কি জানো তো, প্রত্যেক দিনই যে ভোর 5টায় উঠি, এটার গান আর নিশ্চয়ই করতে হবে না, তোমরা কম বেশি সবাই জেনে গেছো যে ভোর 5টার সময়তেই আমার অ্যালার্মটা দেওয়া থাকে, আর আমি ঠিক 5টার আগেই উঠে যাই। তবে 5টার আগে আমি বিছানা ছাড়ি না, একটু এদিক ওদিক করার পর তারপর বিছানা ছেড়ে উঠে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করি। এখনও পর্যন্ত সোনা ঘুমোচ্ছে, সেই সুযোগে আমি কিন্তু অগোছালো আলনাটা গুছিয়ে নিয়েছি। একটা কথা কি বলো তো, এই অগোছালো আলনা আমার ভীষণ বিরক্ত লাগে দেখতে। আমার মনে হয় কি, আলনাটাকে যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি, আর ওদিক থেকে আমার খাটটা যদি একটু পরিপাটি করে গোছানো থাকে, তাহলে আমার ঘর হয়তো অর্ধেক গোছানো বলে মনে হয়, আর মনে একটা আলাদা তৃপ্তিও থাকে। ওদিক থেকে যত রাত্রিই হোক না কেন, আমার ঘরটাকে কিন্তু আমি গুছিয়ে রাখি। আবার সকাল সকাল উঠেও কিন্তু আগে ঘরটাকে গোছানোর চেষ্টা করি। তবে যেহেতু রান্নাবান্নার চাপও আছে, সেই জন্য কিছুদিন হয়তো আগে ঘরটা গোছানো হয়, আবার কিছু দিন ঘর গোছাতে লেটও হয়। তবে আগে যখন আমার সংসারটা একসাথে ছিল, তখন আমার ছেলেকে আমার শাশুড়ি মা ধরতো, অনেকটা কাজে আমার তখন হেল্প হয়ে যেত। রান্না বান্না, ধোয়া, কাচা, মাজা সব কিছুই আমি করতে পারতাম, আমার অতটা সমস্যা হতো না। তবে যেহেতু একা হাতে আমার ছেলেটাকেও এখন আমাকে সামলাতে হয়, রান্নারে বাড়ারে সমস্ত কাজই একা হাতে করতে হয়, সেক্ষেত্রে আমার অনেকটা অসুবিধে হয়ে যায়। এক্ষেত্রে 5টার জায়গায় যদি 5:30টাতে কিংবা 6:45টাতে উঠি, তাহলে আমার মনে হয় কি আমার আজ সব কাজে লেট হয়ে যাবে। যাকে গল্প করতে করতে ওদিক থেকে গতকাল রাত্রে থালা বাসনগুলোতে গতকাল রাত্রেই মেজে রেখেছি, আর একটা বালতি আর আমার চায়ের বাটিটা ছিল, সেটাকে একটু সকালবেলায় মেজে নিয়ে বালতি ভরে জল নিয়ে সোজা চলে এলাম এই যে রান্নাঘরে। গ্যাসটাকে এখন একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিনে একই তো কাজ, বাসি গ্যাসটাকে সাহায্য করা। যদিও বা রাত্রিবেলা আমি গ্যাসটাকে পরিষ্কার করিয়ে রাখি, তবুও জানো তো, ওই যে সকালবেলা উঠে যদি গ্যাসটাকে একটু জলে ছিটে দিয়ে মুছে না নিই, তাহলে না আমার মনটা সঠিক ভালো লাগে না, কেমন খুঁতখুঁতানি বাই উঠে যায়। যাকে চলো, টাইম কলে একটু জল দেয় বলে কাজটা না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো তোমাদের সাথে গল্প করতে করতে চাটুকুকে কিন্তু আমি ছেঁকেও নিয়েছি। আজকে একটু আদা দিয়ে চা করেছি। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আমার আদা দিয়ে চায়ের থেকে তেজপাতা দিয়ে চা খাওয়াটা বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, আদা দিয়ে চা খাওয়াটা যেমন উপকার, তেজপাতা দিয়ে চা খাওয়াটাও কিন্তু কম উপকারী নয়, সেটাও কিন্তু খুব গুণে লাগে। এই যে চা খাওয়ার পর সোনার জন্য একটু খাবার রেডি করেছি, একটু দুধ কর্নফ্লেক্স রেডি করেছি সোনার জন্য। সোনাকে এখন একটু খাইয়ে দিচ্ছি। সোনা ঘুম থেকে উঠে গেছে, তবে বিছানাটা আজকে এখনও গুছাতে পারিনি। ভেবেছি আগে সোনাকে খাইয়ে দাইয়ে নেব, ওর পেটটা ভরা থাকলে আমি না নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারি। আর ছেলের পেটে খিদে থাকলে কোনো কাজে যেন মন বসে না, খালি মনে হয় কখন ওকে খাওয়াবো, কখন ওকে একটু যত্নে নেব। আচ্ছা, আগের দিন একটা দিদিভাই কমেন্ট করেছিল যে সকালবেলা ছেলেকে চিড়ে দেবেন না, চিড়ে দিলে রাত্রে দেবেন। আসলে সেই দিদিভাইটাকে আমি বলতে চাই, খাওয়া দাওয়ার দিক থেকে আমার ছেলের অভ্যাস আমি এমনই করিয়েছি যে এই সকালবেলা চিড়ে খাওয়ালে যে কোনো সমস্যা হওয়া তা কিন্তু আমার ছেলের হয় না। ঠাকুরের আশীর্বাদে সব রকম খাবারেই ওকে অভ্যস্ত করিয়েছি, আর সব রকম খাবারই কিন্তু ওকে সহ্য করা শিখিয়েছি। সেখানে সকালবেলাও চিড়ে দিই কোনো দিন রাত্রেও আমি কিন্তু দুধ চিড়ে দিয়ে থাকি। তাতে করে এখনও পর্যন্ত তো তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা আমার ছেলের হয়নি, আর আশা করি মনে হয় কোনো সমস্যা হবেও না। যাই হোক, তুমি যে বলেছো কথাটা আমি কিন্তু খুব খুশি হয়েছি। তবে সত্যি কথা বলতে কি, সকালবেলা কাজের প্রচণ্ড চাপ থাকে, সেই জন্য আলাদা করে শোনার জন্য কিছু রান্না করার সময় আমার হয় না, জানো তো।
গল্প করতে করতে অনেক কাজই করে নিয়েছি। এখানে সবজি কেটে নিয়েছি, এটা হচ্ছে ঝিঙে কেটে রেখেছি। আর আজকে মাছওয়ালা এসেছিলো, মাছওয়ালার কাছ থেকে একটা রুই মাছ নিয়েছি, যেখানে 4 পিস হয়েছে। আমার মা ছেলের জন্য এই 4 পিসই যথেষ্ট। আলু দিয়ে আজকে একটু রুই মাছের ঝোল করব, আর চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। ও সরি, চিচিঙ্গা না, ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে। ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে না তরকারি খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো আমি জানি না, তবে আমি খেয়েছি, আমার কাছে বেশ পছন্দের লাগে। সেই জন্য ঝিঙেটাকে কিন্তু আমি আমার বরকে আনতে বলি হাটের থেকে। অনেক দিন আগেই এনে রেখেছিল, জানো তো। যেহেতু আমাদের একার সংসার, সব রকম সবজি আমাদের লাগে না, ঝিঙেটা না কেমন যেন একটু ছোবড়া ছোবড়া হয়ে গেছে, আর কি ভেতরে পাক ধরে গেছে। তো যাই হোক, আমি সেই পাকা ঝিঙেটাকেই কিন্তু কেটে নিয়েছি। আসলে কি বলো তো, জিনিসপত্রের যা দাম, একটা সবজিও এখন আর ফেলতে ইচ্ছে করে না। একটা সবজি যদি নষ্ট হয় তাতে করে না অনেকটা গায়ে বাঁধে। এদিক থেকে আমি কিন্তু ভাতটাকে চাপিয়ে দিয়েছি, আর মাছটাও আমার ভাজা হয়ে গেছে। আজ এমন বেশি কিছু করব না, দুজন মানুষের জন্য খুব বেশি রান্নাবান্না করতে ইচ্ছে করে না। আসলে কি বলো তো, একা সংসার তো, এখানে মানুষ থাকা সত্ত্বেও আমার নিজেকে ভীষণ একা লাগে। সেই জন্য না রান্নাবান্না করতে ইচ্ছে করে, না ঠিকমতো খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে। শুধু আমার ছেলেটা আছে বলে তাই, না হলে হয়তো এই সংসারে আমি টিকেও থাকতে পারতাম না। তবে একটা কথা কি বলো তো, বিয়ের পর না এই সংসারের প্রত্যেকটা জিনিস আমি না নিজে হাতেই তৈরি করেছি। আগে যখন শ্বশুরবাড়ি থাকতাম না সে কথা আলাদা, তবে এখন এই বাড়িটায়, এই ঘরটায় থাকতে থাকতে ঘরটার প্রতি, জিনিসপত্রের প্রতি, পুরো বাড়িটার প্রতি আমার একটা অসম্ভব মায়া জন্মে গেছে। তাই যত যাই হোক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, এই সংসারটা ছেড়ে যেতে আর মন চায় না। সত্যি কথা, কথায় বলে না যে সংসার হচ্ছে একটা মায়াজাল, চাইলেই এই সংসারটা ছেড়ে আমরা বেরিয়ে যেতে পারি না। আগে বুঝতাম না যে এক অসম্ভব মায়া, তবে যবে থেকে বুঝতে পেরেছি তবে থেকে এই সংসারটা ছাড়ার কথা আর ভাবতেই পারি না। তবে যেরকম পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে কিংবা অন্য কোনো বউ হতো, কবেই কিন্তু এই সংসারটা ছেড়ে পালিয়ে যেত। আচ্ছা, আমার সংসার হয়েছে, আমি এ বাড়ির বউ বলেই সব ত্যাগ স্বীকার যে আমাকে একাই করতে হবে তার তো কোনো কথা নেই, তাই না? একটা সংসারে উভয়েরই কিন্তু সমান কৃতিত্ব থাকা উচিত। ত্যাগ স্বীকার করলে উভয়কেই সমানভাবেই ত্যাগ করা উচিত। এই সংসারটাতে আমি যেমন আমার মা বাবাকে ত্যাগ করে এসেছি, তেমনি আরও একজন কিন্তু তার বাবার বাড়ির পুরো পরিবারটাকেই ত্যাগ করে এসেছে। তবে বয়সের সাথে সাথে সে হয়তো সব কিছু মানিয়ে নিতে পেরেছে, আর আমার ক্ষেত্রে একটু সময় লাগতেও পারে। তো যাই হোক, চলো বক বক করতে করতে নিজের দুঃখ কষ্টের কথা তোমাদেরকে বলতে বলতে ব্লগ রিলেটেড অনেক কথাই তোমাদেরকে বলতে ভুলে গেছি। অনেকগুলো কাজ করে ফেললাম কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে, আর তারপর সোজা চলে এলাম বিছানাটাকে গোছাতে। আজকে সব কাজ কমপ্লিট করে দুবার করে বিছানা গোছাচ্ছি, কেন কি সোনাকে পরিয়ে টরিয়ে চলে গেছে, তার মধ্যে বিছানাটা কিন্তু আবার অগোছালো হয়েছিল। আমাকে প্রায় দিন এই দুবার করেই বিছানাটাকে গুছিয়ে নিতে হয়। আর কম্বলটা তাড়াহুড়ো করে আর আমি কিন্তু গুছিয়ে রাখতে পারিনি, সেটাকে এখন ভাঁজ করে ভরে রাখছি শোকেসের মধ্যে। আর এই যে ব্যারেলটা দেখছো, ব্যারেলটাকেও কিন্তু অনেক দিন পরিষ্কার করা হয় না। আসলে কাজের চাপে সব সময় এই সমস্ত কাজগুলো করে সারতে পারি না। এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যারেলের উপরটাকে আমি ঝেড়ে মুছে পরিষ্কারও করে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি, আর জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালোও লাগছে। আর সেই সাথে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।